বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের নবম অধ্যায়ের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে 1 AMU সমান কত। এটা আসছে রাজশাহী বোর্ড 23 সালে আসছে, খুব ইম্পর্টেন্ট। মানে 1 AMU হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এটা সমান কত। তো AMU হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা এক পারমাণবিক ভর বলতে কার্বন 12 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, পরমাণুর ভরের 1/12 অংশ বোঝায়। তাহলে 1 AMU সমান 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। তাহলে এই যে 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 × 10⁻23। এটাকে করলে আসে এই যে এটা ক্যালকুলেটরে, এখানে এটা করার পরে ক্যালকুলেটরে সবটা মান নিতে হবে। তারপর হচ্ছে এটাকে কি করতে হবে, এই যে এই মানটা সবটা নিতে হবে। এটা আসবে গ্রামে, তারপরে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে আসবে। তাহলে হচ্ছে 1.66057788 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এটা হচ্ছে 1 AMU সমান এত। এটা সংক্ষেপে কিন্তু 1.660577 এতটুকু পর্যন্ত থাকে ইন্টু 10⁻27 কেজি। এটা মুখস্থ করে ফেলবা। তারপর হচ্ছে কি তারপর হচ্ছে 1 AMU সমান কত। 1 AMU ভরের সমতুল্য শক্তি, এটা কীভাবে বের করতে হয়, E সমান mc²। এখানে এই যে এভাবে বসাতে হয়। এম এর মান হচ্ছে 1.6605, ওই যে উপরে যেটা বের করলাম, ইন্টু 10⁻27 কেজি, এটা মুখস্থ, ইন্টু আলোর ব্যাগ হচ্ছে এটা অ্যাকুরেট মান, এটাকে 3 লেখা যায় 2.9979 ইন্টু 10⁻8 মিটার/সেকেন্ড হোল স্কোয়ার। তারপর হচ্ছে এটাকে গুণ করলে আসে এত জোল। তারপর এটাকে কি করতে হবে, এই যে জোলটাকে যদি আমরা কি করি, এই যে এখানে এইটার পরের লাইন হচ্ছে এইটা সমান দিয়ে এটাকে ইলেকট্রনের আধান দ্বারা ভাগ করলে ইলেকট্রন ভোল্টে চলে যাবে। তারপর হচ্ছে এই যে 9.315 ইন্টু 10⁻8 ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এইটাকে এই যে এটা হচ্ছে 9.315 ইন্টু 10⁻8। এখান থেকে যদি আমরা 10² এইখানে আনি তাহলে এটা গুণ হবে, 100 দ্বারা গুণ করলে 931.5 হবে। 931.5 ইন্টু 100 যদি এখানে নেওয়ার ফলে এখানে কিন্তু দুইটা শূন্য কম হবে, 10⁻6 হবে। তাহলে 10⁻6 ইভি। তাহলে এটাকে 10⁻6 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে MEV-তে চলে যাবে, মিলিয়ন ইলেকট্রন ভোল্টে চলে যাবে। তাহলে এটা 10⁻6 আর 10⁻6 বাদ 931.5 MeV। তাহলে হচ্ছে আমাদের 1 AMU ভরের সমতুল্য শক্তি, এটা হচ্ছে 931.5 MeV। খুব সহজ, এটা বের করতে হয়। তারপর হচ্ছে কি, কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটি 0.0377 AMU, এই নিউক্লিয়াসটির বন্ধন শক্তি কত। তাহলে হচ্ছে আগে হচ্ছে 1 AMU সমান 931.5 MeV, এটা মুখস্থ। তারপর হচ্ছে এত AMU সমান কত MeV, এটা বের করব। তাহলেই এটাই হচ্ছে বন্ধন শক্তির মান, এত MeV, খুব সহজ। তারপর হচ্ছে নিউক্লিয়াসের ভর ত্রুটির সমীকরণ, এই যে ভর ত্রুটি ডেল M সমান ZMP প্লাস A - ZMN মাইনাস M নিউক্লিয়াসের ভর। এটা M নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের ভর, Mn মানে নিউট্রনের ভর, A - Z। A হচ্ছে A আর Z দ্বারা কি বোঝায়, তাহলে A হচ্ছে ভর সংখ্যা আর Z হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এখানে হচ্ছে ZMP, P হচ্ছে প্রোটনের ভর। অথবা এটাকে এভাবে লেখা যায়, ডেল M সমান ZMP প্লাস NMN মাইনাস M নিউক্লিয়াস। এই যে এখানে N এর জায়গায় A - Z লেখা যায়। তাহলে এটা হচ্ছে বন্ধন ভর ত্রুটির সূত্র। তারপর হচ্ছে কি, বন্ধন শক্তি BE সমান ডেল M²। বন্ধন শক্তি হচ্ছে ডেল M², ডেল M এর মানটা ওইটা,
এই যে ভর ত্রুটি ইন্টু সি হচ্ছে আলুর ব্যাগ আর স্কোয়ার, তাহলে ভর ত্রুটির জায়গায় এই সূত্রটা লিখবা, আর হচ্ছে আলুর ব্যাগ স্কোয়ার, তাহলে ZMP প্লাস এই যে এনের জায়গায় হচ্ছে A মাইনাস জেড, এই যে এনের জায়গায় A মাইনাস জেড ওইটা, এই হচ্ছে সূত্র। তারপরে বন্ধন শক্তি আবার কীভাবে লেখা যায়, বি সমান ডেল এম সি স্কোয়ার সমান এটা কি এম মাইনাস এ ইন্টু সি স্কোয়ার। আবার কি লেখা যায়, ডেল এম, এটা হবে এ এম ইউতে, আর হচ্ছে ইন্টু 931 MEB, এটা গুণ করলেও যে বি এর যে বন্ধন শক্তির মান পাওয়া যায়। তারপর হচ্ছে কি প্রোটনের ভর এমপি, নিউট্রনের ভর এমএন, আর ক্যাপিটাল এম হচ্ছে পারমাণবিক ভর, এ হচ্ছে ভর সংখ্যা, এন হচ্ছে নিউট্রন সংখ্যা। তারপর হচ্ছে গড় বন্ধন শক্তি সমান সমান হচ্ছে মোট বন্ধন শক্তি বাই ভর সংখ্যা সমান সমান বন্ধন শক্তি হচ্ছে বিই আর ভর সংখ্যা হচ্ছে এ। তাহলে পি এর মান হচ্ছে ডেল এম সি স্কোয়ার, নিচে এ, এত কি এম এ বি বাই নিউক্লিয়ন। তাহলে হচ্ছে সূত্র, এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে, সৃজনশীলের মধ্যে এই অঙ্কগুলো অবশ্যই আসে। আর এই সূত্রগুলো একটু বড় কিন্তু খুব সহজ। তারপর হচ্ছে কি এমপি সমান 1.00728 AMU, তারপর হচ্ছে এমএন হচ্ছে 1.00876 AMU, তারপর হচ্ছে কি এম হিলিয়ামের আলফা কণার ভর হচ্ছে 4.00276 AMU এবং 1 AMU সমান 931 MEB হলে বন্ধন শক্তি কত, এটা দিনাজপুর বোর্ড 15 সালে আসছিল। তারপর হচ্ছে বন্ধন শক্তির সূত্র কি ওই পৃষ্ঠায় ছিল, বিই সমান ডেল এম সি স্কোয়ার, ডেল এম এর জায়গা হচ্ছে ভর ত্রুটির সূত্রটা এটা, আর ইন্টু সি স্কোয়ার। তাহলে এখানে জাস্ট কি হবে, এই যে এখানে জেড হচ্ছে এই যে 2 আর এ হচ্ছে 4, এটা বসিয়ে এখানে মানগুলো বসালে এই যে উত্তর আসে 87.29 MEV। তারপর হচ্ছে কি কোনো তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক পরমাণু সংখ্যা n নট, কত সময় পর n সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে, এটা সূত্রটা আসছে এই যে ডিরেক্ট T সমান -1/λ লন n/n নট, এটা হচ্ছে কত সময় পরে n সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে এটা। তারপর হচ্ছে কোনো তেজস্ক্রিয় মৌলের গড়ায়ু ও অর্ধায়ুর মধ্যে সম্পর্ক, যে টাউ সমান টি হাফ মানে 1/2/0.693, খুব সহজ। তারপর হচ্ছে কি এইখানে হচ্ছে 8 নম্বর হচ্ছে রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর, 6400 বছর পরে প্রাথমিক পরিমাণের কত অংশ অক্ষত থাকবে, তাহলে এখানে হচ্ছে সময়, এখানে হচ্ছে অক্ষত অংশ, এটা শর্টকাটও করা যায়। তাহলে শূন্য সময় মানে এখনো সময় শুরু হয়নি, তখন হচ্ছে এক অংশ অক্ষত আছে। তারপরে 1600 বছরে অর্ধেক, এই যে অর্ধায়ু 1600 মানে 1/2, তাহলে হচ্ছে যখন 3200 হবে তখন এইটার এইটার আবার অর্ধেক, এই যে অর্ধেকের অর্ধেক হচ্ছে 1/4, তারপরে এইটার কত 1600 দ্বিগুণ হচ্ছে 3200, 1600 3 গুণ হচ্ছে 4800, তখন এইটা হবে এইটার অর্ধেক, 1/4 এর অর্ধেক হচ্ছে 1/8, তারপরে এইটার অর্ধেক হচ্ছে 1/16, আর তখন এটা কিন্তু 6400-তে চলে যায়। তাহলে এখানে হচ্ছে 6400 বছর পরে 1/16 অংশ অক্ষত থাকবে। তাহলে এটা কি এই যে 1600, 3200, 4800, 64, 6400, তো এভাবে করতে হয়, প্রথমে অর্ধেক, তারপরে এই অর্ধেকের অর্ধেক, তারপরে ওইটার আবার অর্ধেক, তারপরে ওইটার আবার অর্ধেক করলেই 6400 চলে আসে, তখন আর করতে হবে না। তেজস্ক্রিয় ক্ষয় দ্রবকের মাত্রা, এটা হচ্ছে ক্ষয় দ্রবক হচ্ছে এই যে ল্যামডাগুলো 0.693/T হাফ, তাহলে নিচে সময় এই যে 1/T, এটাকে T−1, এটাই মাত্রা। কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 5 বছর, 25 বছর পর মৌলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে এখানে হচ্ছে সেমভাবে ক্ষয়প্রাপ্ত উপর হচ্ছে সময়, নিচে ক্ষয়প্রাপ্ত অংশ 0 0, এখানে 5 বছরে অর্ধেক, 10 বছরে কত হয়, এই যে এটার অর্ধেক হচ্ছে এই
0.5 মানে 1/2, 1/2 এর অর্থ হচ্ছে 1/4, 1/4 সাথে হাফ যোগ, এটা যোগ করবা তাহলে 3/4 আসবে লসাগু করলে। তারপরে কত আরও 5 বছর পরে 15 বছর পরে হবে যে 3/4 যেটা আছে এটার সাথে কী করবা, এটার অর্ধেক, এই যে 1/4 এর অর্ধেক হচ্ছে 1/8, 1/8 এর সাথে এই যে 3/4 যোগ করবা তাহলে 7/8। তারপর হচ্ছে আবার 1/8 এর অর্ধেক, 1/8 এর অর্ধেক হচ্ছে 1/16, এটার সাথে এই যে যেটা পাইলাম এটা এর আগেরটার যোগ 7/8 সমান এই যে 15/16। তারপর হচ্ছে এইটার আবার অর্ধেক প্রত্যেক 5 বছর পর পর, তাহলে 5 বছর পর পর কিন্তু এখানে কিন্তু 25 বছর আসে, তাহলে এখানে হবে 1/16 অর্ধেক হচ্ছে 1/32, তাহলে এটার সাথে আবার এটা যোগ করলে 31/32। তাহলে এই যে কত আসলো এটা, এটাকে ভাগ করলে আসে 9.6875 ইন্টু 10⁻1 বা এত। এটাই কিন্তু উত্তরে ছিল যে কত, এটা 9.6875 ইন্টু 10⁻1। তারপর হচ্ছে কি এই অঙ্কগুলোকে আরও শর্টকাটেও করা যায়, এটা হচ্ছে এই যে দেখো। তারপর হচ্ছে কি একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 1.2 দিন, 4.8 দিন পরে ওই মৌলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, এটা আসছে দিনাজপুর বোর্ড 23 সাল। এটা কীভাবে সময় আর ক্ষয়প্রাপ্ত অংশ, এটাও এই যে এটার মতো করব। প্রথমে 1.2, এটা হচ্ছে অর্ধায়ু হাফ, তারপর এটাকে আবার 2 দ্বারা গুণ, তাহলে 2.4, 1.2 টু 2.4, এইটা হবে কত, এই যে 1/2 এর অর্ধেক হচ্ছে 1/4, 1/4 এর সাথে এটা যোগ, তাহলে আসে এত। তারপর আবার এই যে এটার সাথে এই যে যেটা আছে 2.4, এটার সাথে 1.2 যোগ করলে আসে কত, এই যে 3.6। তারপর এটা হচ্ছে কত, এই যে 1/4 এর অর্ধেক হচ্ছে 1/8, 1/8 এর সাথে 3/4 যোগ, তাহলে হচ্ছে 7/8, একদম হুবহু উপরেরটার মতো। তারপর হচ্ছে আবার 3.6 এর সাথে 1.2 যোগ 4.8, এই যে 4.8 দিন চলে আসছে, তখন 4.8 দিনে যেই মানটা আসে এটাই আনসার, এই যে এত। তাহলে তারপর হচ্ছে কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক পরমাণু সংখ্যা n0, অর্ধায়ু 3 দিন হলে 15 দিন পর অক্ষত পরমাণু সংখ্যা কত, দিনাজপুর বোর্ড 22 সালে আসছে। সময় আর অক্ষত পরমাণু, সময় 0, অক্ষত পরমাণু হচ্ছে n0। তারপর হচ্ছে কি 3 দিনে n0/2 মানে অর্ধেক, 6 দিনে এটার অর্ধেক n0/4, 9 দিনে পরপর 3 3 3 এভাবে যোগ করবা, 9 দিনে n0/8 এটার অর্ধেক, তারপর আবার 9 পরে 12, 3 যোগ করলে 12 দিনে n0/16 এটার অর্ধেক এটা, তারপরে এটার অর্ধেক এটা, তখন আরও 12 সাথে 3 যোগ করলে কিন্তু 15 দিনে চলে আসছে, এত সংখ্যক পরমাণু অক্ষত অবস্থায় থাকবে। তারপর হচ্ছে কি এই যে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 ইয়ার মানে 5 বছর, কত বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের 1/32 অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো এইটা হচ্ছে শর্টকাট টেকনিক, এই যে আগের যতগুলো ছিল ওইগুলাকেও এভাবে করতে পারবা, তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে 1/32, এই যে এটা। তো এটাকে কিন্তু পাওয়ার হিসেবে লেখা যায় 1/2⁵, 2 5টা গুণ করলে কিন্তু 32 আসে। তো যেটাকে অবশিষ্ট পরমাণু সংখ্যা যদি পাওয়ার হিসেবে লেখা যায় তাহলে এটাকে এভাবে শর্টকাটে করতে পারবা। তাহলে সময় হচ্ছে কত বছর পর বলছে, তাহলে সময় হচ্ছে এই যে যেটা আছে পাওয়ার যেটা আছে 2⁵, এই 5টা সবসময় আসবে, যত থাকবে 2⁴ থাকলে 4 আসবে, 5 থাকলে 5 আসবে, 6 থাকলে 6 আসবে, 5 ইন্টু অর্ধায়ু লিখবে এখানে। তাহলে 5 ইন্টু অর্ধায়ু হচ্ছে কত, এই যে অর্ধায়ু 5 ইয়ার, 5 ইন্টু 5 25। এর আগের সবগুলো অঙ্কই এই শর্টকাট নিয়মে করা যাবে। জাস্ট কী করবা, এই যে যেটাকে পাওয়ার হিসেবে লেখা যায় ওইটাকে পাওয়ার হিসেবে লিখে এই পাওয়ারটা দ্বারা অর্ধায়ুকে গুণ করলেই সময় পাওয়া যাবে। তাহলে অবশিষ্ট অংশ যদি 1/2n এই আকারে লেখা যায় তাহলে সময় হবে n ইন্টু অর্ধায়ু, খুব সহজ, 1 সেকেন্ডে একটা এমসিকিউর অ্যান্সার করা যাবে। তারপর হচ্ছে কি এই যে খুব
সহজ অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট। কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 10 দিন। উক্ত মৌলের 75% ক্ষয় হতে কত সময় লাগবে? তাহলে 75% ক্ষয় হলে অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট হচ্ছে n/n0, এটা সূত্রের মধ্যে আছে। n/n0 দ্বারা অবশিষ্ট বোঝায়। তাহলে অবশিষ্ট হচ্ছে 100% থেকে 75% বাদ দিলে 25%। 25% হচ্ছে 100/25, কাটাকাটি হলো 1/4। তাহলে এখান থেকে আমরা মেইন সূত্র হচ্ছে t = -1/λ ln n/n0। এই যে n/n0 এর মান পেলাম 1/4, আর হচ্ছে t½ 10 দিন। তো এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করব। ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক, ল্যামডা = 0.693/t½ তাহলে t½ হচ্ছে 10 দিন। এটাকে ভাগ করলে কাটাকাটি করলে 0.0693 পার ডে। তাহলে হচ্ছে এখানে বসাই দিলেই, ক্যালকুলেটারে করলেই কত দিন আসবে? 20 দিন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সৃজনশীলে সবসময় এই অঙ্কটা আসছে। তারপর হচ্ছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 1.8 দিন। 5.4 দিন পরে মৌলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? তাহলে এটাকে কীভাবে করতে হবে? ক্ষয়প্রাপ্ত হবে n/n0 = e⁻⁻ λt। তাহলে এটা হচ্ছে কীভাবে? এই যে ল্যামডার মানটা বের করে জাস্ট এখানে বসিয়ে দিলেই, ক্যালকুলেটরে টিপ দিলেই আসবে মানটা 0.125 বা 1/8। তাহলে হচ্ছে কি, এই যে 13 আর 16 নম্বর একইভাবে হচ্ছে শর্টকাট নিয়মে করা যাবে, এর আগেরগুলোও করা যাবে। কোনো তেজস্ক্রিয় মৌলের 1 দিন পর 1/16 অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু হবে কত? তাহলে এই যে 1/16, 16কে কিন্তু পাওয়ার হিসেবে লেখা যায় 2^4। তাহলে 4 এর সাথে সময় সমান সমান হচ্ছে কি 4 ইন্টু অর্ধায়ু, যেটা থাকবে পাওয়ার যেটা থাকবে এটাই এখানে হবে। 5 থাকলে 5 ইন্টু অর্ধায়ু, 4 থাকলে 4 ইন্টু অর্ধায়ু, যেটা থাকুক। তাহলে অর্ধায়ু সমান 4 দ্বারা ভাগ করলে 424, 6 ঘন্টা। তাহলে এটা কিন্তু সবসময় আসবে, অনেকগুলো এমসিকিউ কিন্তু এইটার মতো আসছে যে যদি এটাকে কিভাবে করা যায় পাওয়ার হিসেবে লেখা যায় অবশিষ্ট পরমাণুটাকে, তাহলে সময় বের করার খুব সুন্দরভাবে দেওয়া আছে কীভাবে করতে হয় 13 নম্বর এমসিকিউটার মধ্যে। তারপর হচ্ছে কি 10 কেজি বরের পদার্থ হতে কী পরিমাণ শক্তি উৎপাদিত হবে? এটা জাস্ট E = mc² সূত্রের মধ্যে বসিয়ে দিলেই 9 × 10⁻17 জুল চলে আসবে, এটাই অ্যান্সার। তারপরে বলছে হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের শক্তি কত? তাহলে হচ্ছে এটা E = এই মুখস্থ মান প্রায় 2.7 × 10⁻18 জুল এত EB। তারপর হচ্ছে কি হাইড্রোজেনের ভূমি অবস্থার শক্তি -13.6 EB হলে উহার দ্বিতীয় কক্ষের শক্তি কত? তাহলে সূত্রটা হচ্ছে En = E1/n²। এখানে হচ্ছে কি ই এর মানটা হচ্ছে এই যে ভূমি অবস্থার শক্তি -13.6, এটা উপরে, আর নিচে হচ্ছে দ্বিতীয় কক্ষের, যেহেতু বলছে দ্বিতীয় তাহলে 2, n এর মান 2 হবে, আর 2² কাটাকাটি করলে -3.4 EB। খুব সহজ, জাস্ট সূত্রটা মনে রাখলেই হয়। এগুলো কিন্তু ভার্সিটি পরীক্ষাও বারবার আসতেছে এডমিশন টেস্টে। তারপর হচ্ছে কি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি এত, তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত? এই যে ঢাকা ভার্সিটিতে 18-19 শিক্ষাবর্ষে আসছে। En = সূত্রটা E1/n², তাহলে জাস্ট লিখে কাটাকাটি করলেই -1.5 EB। এগুলো অবশ্যই পরীক্ষা সবসময় আসে। তারপর হচ্ছে কি এটাও কিন্তু আসছে, এই যে ক্যালসিয়ামের 20, 40, আর হচ্ছে পটাশিয়াম 19 আর 39। তাহলে এটা হচ্ছে পরস্পরের আইসোটোন। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 22 সাল। আইসোটোন কোনটাকে বলে? আইসোটোন নিউট্রন সংখ্যা সমান হলে। এই যে নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, 40 থেকে 20 গেলে 20, আর 39 থেকে 19 গেলে 20। তাহলে নিউট্রন সংখ্যা সমান থাকলে আইসোটোন। আবার হচ্ছে কি এখানে এটা এত আর্গনু ক্যালসিয়াম হচ্ছে পরস্পরের আইসোবার, কারণ এটা ভর সংখ্যা সমান হলে আইসোবার। এটা কিন্তু আসছে পরীক্ষায়। তাহলে হচ্ছে কি এই যে 40-40 সমান ভর সংখ্যা। তারপর হচ্ছে কি আইসোটোপের টোপ অর্থ স্থান, এটা কিন্তু আসছে ঢাকা বোর্ড 22 সালে। তারপর তেজস্ক্রিয় রশ্মিগুলোর বেদন ক্ষমতার ক্রম, সবচেয়ে বেশি বেদনযোগ্যতা হচ্ছে গামা, তারপরে বিটা, তারপরে আলফা। আর আলফা, বিটা ও গামা রশ্মির আয়নন ক্ষমতার অনুপাত প্রথমে হচ্ছে আলফার সবচেয়ে বেশি 10,000:100:1। তারপর নিউক্লিয় চুল্লিতে চেইন রিঅ্যাকশন বা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করা হয়। কিসের মাধ্যমে শক্তি উৎপাদন করা হয়?
চেইন রিঅ্যাকশন বা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার মতো, এটা কিন্তু পরীক্ষায় আসছে। এখানে হচ্ছে কি একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটিতে কয়টি আলফা এবং বিটা কণা নির্গত হয়, যে আলফা আর বিটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ। এখানে হচ্ছে কি এই যে বিক্রিয়াটা এভাবে লিখতে হবে, 222A6 আর এটা হচ্ছে এটা, আর এখানে হচ্ছে আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস, ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। আর কি বিটা কণা হচ্ছে এখানে 0 - 1 ইলেকট্রন। তাহলে বিক্রিয়াটিতে এই যে এটা লিখতে হবে 86 = 84 + 2n এই যে -m। তাহলে এখান থেকে আমরা 2n - m = 2 এদিক সেদিক নিয়ে এটা 1 নং সমীকরণ পেলাম। তারপর হচ্ছে কি এই যে 222 এটা কিভাবে হবে, 222 210 + 4n, ওই যে উপরেরগুলো লিখতে হবে, আর ওইটা কিন্তু 0m, ওইটা বাদ। তাহলে এখান থেকে আমরা এদিক সেদিক নিয়ে n এর মান 3 পেলাম। এই n এর মানটা এখানে বসিয়ে m এর মানটা বের করা যায়। এই যে n এর মান 1 নঙ্গে বসিয়ে m এর মান 4, তাহলে n এর মান পেলাম, m এর মানও পাওয়া গেল। তারপর হচ্ছে কি এই যে বিক্রিয়াটিতে এখানে বলছে কয়টি আলফা কণা নির্গত হয়, এই যে সেমভাবে উপরেরটা যেভাবে ঠিক সেভাবে এই যে এখানে লিখতে হবে কি বিক্রিয়াটা প্রথমে লেখার পরে এখানে আলফার জায়গায় 42 হিলিয়াম, এটা লিখতে হবে মুখস্থ, খুব সহজ, আলফা থাকলেই যে 42 হিলিয়াম। তারপর হচ্ছে কি বিক্রিয়াটিতে এই যে 2n + 82 = 86, তাহলে এখানে n এর মানটা আসে 2, তাহলে অর্থাৎ 2টি আলফা কণা নির্গত হয়। খুব ইম্পর্টেন্ট এমসিকিউগুলো, এটাও কিন্তু কুমিল্লা বোর্ড 17 সালে আসছে। তারপরে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তেজস্ক্রিয়তা পরিমাপের একক হলো কুরি ও ব্যাক্রেল। তাহলে আরেকটা হচ্ছে রাদারফোর্ড, তিনটা দিয়েই কিন্তু তেজস্ক্রিয়তার পরিমাপ করা হয়। তাহলে কুরি কাকে বলে, কোনো বস্তুর প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণু বিয়োজিত হলে ওই বস্তুর তেজস্ক্রিয়তাকে 1 কুরি বলে। 1 কুরি সমান মানে CI = 3.7 × 10⁻10 DK/s। ভাঙ্গন আর কি, ডিকে হচ্ছে ভাঙ্গন আর এস ইনভার্স মানে সময়। তাহলে 1 কুরি এটা পরীক্ষায় আসছে অনেকবার। 1 মিলি কুরি হচ্ছে MCI 3.7 × 10⁻7 DK/s। এই যেখানে 10 থেকে 3টা শূন্য বাদ যাবে, মিলি 1000 দ্বারা ভাগ। তারপর হচ্ছে কি 1 মাইক্রো কুরি, এই যে মাইক্রো CI = এত। তারপর হচ্ছে কি আরেকটা একক ব্যাক্রেল, এটা হচ্ছে কিভাবে তেজস্ক্রিয়তার SI একক হলো ব্যাক্রেল, কোনো বস্তুর প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙ্গন বা ক্ষয়কে 1 ব্যাক্রেল বলে। 1 ব্যাক্রেল = 1 DK/s। তাহলে 1 ডিকে হচ্ছে 3.7 × 10⁻10, এই যে 1 CI 1 কুড়ি = এত DK/s = এত ব্যাক্রেল। দিনাজপুর বোর্ড 22 সাল, এগুলো কিন্তু সবগুলোই পরীক্ষা আসছে, আমি সবগুলো লিখি নাই। তাহলে হচ্ছে কি তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের আরও একটি একক হলো রাদারফোর্ড, এটাও পরীক্ষা আসে। কোনো তেজস্ক্রিয় নমুনা হতে প্রতি সেকেন্ডে 10⁻6 সংখ্যক পরমাণুর ভাঙ্গনকে 1 রাদারফোর্ড বলে। 1 রাদারফোর্ড = 10⁻6 DK/s অথবা 10⁻6 ভাঙ্গন/সেকেন্ড। তাহলে হচ্ছে আমাদের MCQটায় এখানে এই চ্যাপ্টার থেকে আরও হচ্ছে আলফা, বিটা ও গামা, তারপর হচ্ছে এক্স রশ্মির পার্থক্যগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আর এইখানে যেই অঙ্কগুলো তারপরে যেই টাইপগুলো দেখানো হলো এগুলো খুব ভালোভাবে করা লাগবে। এই যে এখানে হচ্ছে আলফা কণা নিঃসরণে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা 4 ও 2 কমে, আর বিটা কণা নিঃসরণে পারমাণবিক সংখ্যা 1 করে বাড়ে। আলফা কণা হচ্ছে এই যে ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে হচ্ছে আমাদের MCQ পার্ট এই অধ্যায়ের। এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, অবশ্যই এগুলো পরীক্ষায় আসবে। আর নেক্সট ভিডিও দেখার জন্য
সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।